আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠি। ঘর যে সবসময় খুব পরিপাটি থাকে তা কিন্তু নয়। বাচ্চাদের ঘর এলোমেলো থাকে, অনেক সময় আর গুছাতে ইচ্ছে করে না। ভোরবেলা সূর্যের সোনালি আলো ঘরের কোনায় কোনায় যে ঢুকে পড়ে, খুব ভালো লাগে। এই সময়টা সবাই যখন ঘুমিয়ে থাকে নিজের মতো খুব এনজয় করি। বাবুর স্কুল আছে, স্কুলের জন্য সব কিছু প্রস্তুত করে বাবুকে আস্তে আস্তে উঠানোর চেষ্টা করছি। একবারে কিন্তু সে মোটেও উঠবে না, তাকে অনেকক্ষণ ধরে ওঠাতে হয়। একদম ঘুমে নরম হয়ে আছে বাবুটা। এবার ফাইনাল কল, তাই ঘরের পর্দাগুলো সরিয়ে দিলাম। সকালবেলার এই সময়টা খুব তাড়াহুড়া থাকে, বিশেষ করে বাবু ওঠার পর থেকে। সকাল সকাল ঘুম থেকে ওঠার মজা হচ্ছে দিনের অনেকগুলো কাজ কিন্তু আপনি সেরে নিতে পারেন, এমনকি মি টাইমটাও, যে সময়টা আপনাকে কেউ বিরক্ত করবে না। যেমন এই সময় আমি গাছের কাজ, ঘর গোছানোর কাজ, যেই কাজগুলো নিজেকে খুব মানসিক শান্তি দেয় সেই কাজগুলো করে ফেলি। তারপরে এই যে পুটুসিকে আমি রেডি করছি। পুটুসির আজকে কিন্তু খুব ঘুম, কালকে রাতে একটু দেরি করে ঘুমিয়েছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ঘর, বিজনেস, অফিস, বাচ্চা সব কিছু আমি কিভাবে ম্যানেজ করি। আমার কাছে মনে হয় আমার লাইফের প্রতিটা মুহূর্ত আমি এনজয় করতে পছন্দ করি, আর এগুলো সব কিছুই আমার এনজয়মেন্টের অংশ। শুধু সেগুলোকে ছকে ফেলে দেয়া আর গানের মতো জীবনে স্থাপন করে নেয়া, তাহলেই সব কিছু খুব সুন্দর হয়ে যায়। মাঝে মাঝে ক্লান্তিও লাগে, সেই সময়টা আবার ওই যে মি টাইম, কিছু মি টাইম কিন্তু নিয়ে নিতে হবে। আপনার পছন্দের জিনিসগুলোর একটা লিস্ট করে রাখুন। আপনি যদি গান শুনতে পছন্দ করেন, গান গাইতে পছন্দ করেন, ছবি আঁকতে পছন্দ করেন, ঘর সাজাতে পছন্দ করেন, ক্রাফট করতে পছন্দ করেন, সেগুলো দৈনন্দিন জীবনে ৫ মিনিট হলেও নিজের সঙ্গে সঙ্গী করে নিন। আমার ক্ষেত্রে যেমন একেবারে ডিস্টার্ব ছাড়া নিরবিচ্ছিন্নভাবে গান শোনা, কিংবা গাছ পরিচর্যা করা, কিংবা ঘর গুছানো, এগুলো হচ্ছে আমাকে খুব রিফ্রেশমেন্ট দেয়। সকালে রোজ রোজ একঘেয়েমি খাবার কারোই ভালো লাগে না, মেঘুরও না। আজকে ওর জন্য করলাম স্ক্র্যাম্বলড এগ। এখন করে নিচ্ছি প্যানকেক, এটা যাবে ওর টিফিনে। এটাতে ওর বাবাও আমাকে হেল্প করবে। যখন ওর বাবা হেল্প করে তখন আমি আবার ওকে রেডি করি। মেঘুকে আমরা পারতপক্ষে বাইরের খাবারগুলো দেই না, একেবারেই যে দেই না তা না, খুব কম, কদাচিৎ। ওর যা যা পছন্দ সেগুলো বাসায় বানিয়ে ফেলার চেষ্টা করি। আজকে সে নিচ্ছে প্যানকেকের সাথে মধু। মধু তার খুব পছন্দ। বাচ্চাদের টিফিন বক্স হিসেবে আমার এরকম চেম্বার করা টিফিন বক্সগুলো বেশি ভালো লাগে। এখানে খাবারগুলো আলাদা করে দেয়া যায়, একটার সাথে একটা মিক্স হয় না। আবার অনেক সময় আপনি কোনো টিফিনের সাথে একটু ফ্রুটস যদি দিতে চান, এটার মধ্যে দিতে পারবেন। এবার আমার অফিস দৌড়ানোর পালা। আজকে অফিসে বেশ হাই লেভেল একটা অ্যাডভোকেসি মিটিং ছিল। এরপর আমাদের লাঞ্চ মিটিং হলো, সেটা ফার্স্ট হোটেলে। এখন যেহেতু নামাজের সময়, তো আমার কলিগরা নামাজে গিয়েছেন। আমাদের অর্গানাইজেশনে বাংলাদেশের পক্ষে আমি কিন্তু একমাত্র ফিমেল, তো আমাদের কিন্তু চ্যালেঞ্জটাও অনেক বেশি। স্পেশালি একজন ফিমেল স্টাফ, তাকে কিন্তু অনেক দিক বিবেচনায় রাখতে হয়। নিজের সাথে সবচেয়ে বেশি কম্পিটিশন করতে হয়, যাতে সংসার, সন্তান বা অন্যান্য সামাজিক দায় দায়িত্বের কারণে কেউ যাতে বলতে না পারে যে অফিসের প্রতি অন্যায় ইনজাস্টিস হয়েছে। হাওয়েভার অফিস শেষে আজকে কিন্তু আচারের ভূত, অর্থাৎ আচার বানানোর ভূত ঢুকেছে মাথায়। আজকে বানাচ্ছি আমের টক আচার। তো ভালোই হয়েছে। একটা বোতল অর্ধেক শেষও হয়ে গেছে এর মধ্যে, মানে এটা কিন্তু পরের দিনের ভিডিও, ঠিক আছে? তো সেই অর্ধেক হয়ে গেছে, তার মধ্যে আবার আরেকটা আচার আজকে পাচ্ছি। এটা হচ্ছে আরেক দফা টক, মানে মেঘের বাবার হচ্ছে টকের বস যে, সেরকম আচার পছন্দ। তো আগেরটা টক হয়েছে, কিন্তু সেটা আমাদের মতো সাধারণ আমজনতার জন্য ভালো, কিন্তু তার লাগবে হচ্ছে প্রো লেভেলের টক আচার। তো আজকে একটু প্রো লেভেলের টক আচার করব।
সাহস আসলে হয়েছে আমার। আচার বানানোটাকে আমার খুব মুশকিল মনে হতো, কিন্তু সাহস করে এবার যখন করেই ফেললাম তখন মনে হচ্ছে পারবো, কারণ গতবারেরটা ভালো হয়েছে। তো এই যে ল্যাম্পগুলোও আমি রোদে দিয়েছি, এগুলো হচ্ছে সোলার ল্যাম্প। এগুলো আপনাদেরকে দেখাইনি, এগুলো ইউএসএ থেকে নিয়ে এসেছিলাম, ডলারিমার শপ থেকে, ডলার ট্রি থেকে, $5 দিয়ে। তো খুব ক্লান্ত যখন, তখন মেঘু আমাকে গান শুনিয়ে শুনিয়ে নাকি ঘুম পাড়াবে। দেখেন ওর গান শোনানোর এবং আমাকে ঘুম পাড়ানোর নমুনা। তো বুঝলাম যে তারও ঘুমের ইচ্ছা নাই, আমাকেও ঘুমাতে দিতে তার ইচ্ছা নেই, কারণ তার ইচ্ছা হচ্ছে ছাদে যাবার। তো তাকে ছাদে নিয়ে গেলাম। তো এই যে শুরু হলো সেই আলট্রা প্রো ম্যাক্স টক আচার বানানো শুরু। আজকে আচারের মধ্যে কিন্তু আমি একটু তেঁতুল দিব, কিন্তু ভালো আম কিন্তু আমরা একবারও পাইনি। কাঁচা আম যেটাই মিশুক নিয়ে আসছে সবগুলোই খোলার পরে দেখা যায়, মানে কাটার পরে দেখা যাচ্ছে যে ভিতরটা হলুদ, মানে পাকা। তো তারপরেও বানাচ্ছি, দেখা যাক কি হয়। তো এই হচ্ছে চড়িয়ে দিলাম আমি। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এখানে প্রস্তুতি নিচ্ছি কাশ্মীরি আচারের জন্য। সকালে অফিসে যাওয়ার আগে আমার সাহায্যকারীকে বলেছিলাম যে আম ছিলে তারপরে কাটতে। দেখেন সে তো ছিল নাই, আর কেটেছে এবং ভিতরটা একেবারেই পাকা। আর তো আমি তারপর এতগুলো আম নষ্ট হবে বলে প্রিপারেশনটা নিয়েই ফেললাম, যা আছে কপালে আমরাই খাবো। আমি হচ্ছে কাশ্মীরি আচারটা বসিয়ে দিচ্ছি আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহ। তো এখন একটু মনটাও খারাপ লাগছে যে আসলে একে তো পাকা, অন্যদিকে আবার খোসা দেয়া, মানে খোসা সমেত কেমন হবে কে জানে। আর এই প্রথম হচ্ছে আচার বানাচ্ছি, তো আজকে যদি আচারটা খারাপ হয় তাহলে আসলে মনটাই খারাপ হবে, কারণ গত দুটো আচার বানিয়েছি, দুইটাই খুব ভালো হয়েছে। তখন নিজের কাছে মনে হবে কি যে বেশি কনফিডেন্স বেড়ে গেছে, এই জন্যই থার্ড আচারটা খারাপ হয়ে গেল। আর এটা অনেকক্ষণ ধরে রান্না করছি, কিন্তু কালারটাও আসলে ভাবে চেঞ্জ হচ্ছে না, বা চেঞ্জ হচ্ছে কিনা বুঝতে পারছি না, কারণ ইটসেলফ এটা হচ্ছে হলুদ রঙের, যেহেতু পাকা। আর খোসাটাও আসলে, মানে আমার কাছে সব মিলিয়ে খুব আফসোস লাগছে। তো এত আফসোস করে লাভ নাই, আমি ভাবলাম এখন বাবুর সাথে আবার একটু খেলি। তো বাবুদেরকে আসলে কোয়ালিটি সময়টা দিতে না পারলে কিন্তু খুব মুশকিল, কারণ এই বয়সটা আর ফিরে আসবে না, আর এই বয়সেই আসলে বাচ্চারা কিন্তু শেখে বেশি। মিশুকের কালকে পরীক্ষা, যেহেতু সে আরেকটা মাস্টার্স করছে, তো তার মধ্যেও সে ব্রেক নিয়ে উঠে এসে মেয়ের সাথে খেলায় মেতে গেল। আমি একটু ভিডিও করে রাখলাম। আমি টেবিলের পাশে কাপড় দিয়ে দিয়েছি যাতে বলটা বারবার পড়ে না যায়। এই ফাঁকে আমি কাশ্মীরি আচারটা একটু বয়ামে পুড়ে ফেললাম। ডান দিকে দেখা যাচ্ছে কাশ্মীরি আচার, আর বামে আমার সেই মহা টক আচার। দুটোই আসলে খেতে ভালো হয়েছে, তবে কাশ্মীরি আচারটা খোসাসহ আমি আগে কখনো খাইনি, এই প্রথম, খারাপ হয়নি। আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।